আজকের ড্রামাটা কোনো ফ্যান্টাসি কিংবা কমেডি ড্রামা নয়, এটা একটা হরর থ্রিলার ড্রামা যার প্রতিটা মুহূর্তে টুইস্ট এবং সাসপেন্স সবার মাথা ঘুরিয়ে দেবে। আশা করছি ড্রামাটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ ড্রামাটার এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদের দুটো বাচ্চা ছেলে মেয়েকে দেখানো হয়। তারা কোনো এক অজানা কারণে ভয়ে দৌড়াতে ছিল। এইভাবে দৌড়াতে দৌড়াতেই তাদের একটা মহিলার সঙ্গে ধাক্কা লাগে। মহিলাটি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দৌড়াচ্ছ কেন, আর তোমাদের মা বাবাই বা কোথায়? তখনই হঠাৎ করেই সেই বাচ্চা ছেলেটা অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হলে আমাদের জিওনকে দেখানো হয়। একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে লি ডায়াল নামের এক ব্যক্তিকে ফোন করে, তবে কল কানেক্ট না হওয়ায় জিওন সাথে সাথেই কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এখান থেকেই সিন একটা ক্রাইম স্পটে শিফট হয়, যেখানে পুলিশ একটা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে এবং বাড়ির ভেতর থেকে তারা একটা ছোট্ট বাচ্চাকেও পায়। কিছুক্ষণ পর সেখানে জিওন চলে আসে। সে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। তখনই আর পুলিশ অফিসার বলে, আপনি এখানে কাকে খুঁজছেন? জিওন বলে, ভেতরে কি লি ডায়াল আছে? পুলিশ অফিসার বলে, না তো, এই নামের তো কেউ এখানে আসেনি। তখন জিওন বলে, লি ডায়াল কিডন্যাপ হয়ে যাওয়া বাচ্চাদের খোঁজে এখানে এসেছিল। আপনি কি কোনো বাচ্চাকে খুঁজে পেয়েছেন? আর এখানে অ্যাম্বুলেন্সই বা কেন দাঁড়িয়ে আছে? তখন পুলিশ অফিসার বলে, আপনি একটু শান্ত হয়ে বলুন তো, আসলে আপনি কি জানতে চাইছেন? এই সময় সেখানে মিস্টার হান চলে আসে। হান বলে, আসলে হাউলের বাবার সঙ্গে জিওনের ভালো সম্পর্ক, তাই তিনিই হাউলকে খোঁজার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু জিওন এখন তার বন্ধুকে খুঁজে পাচ্ছে না, যে ওই বাচ্চাদেরকেই খুঁজতে এসেছিল। এরপর হান জিওনকে সেখান থেকে টেনে নিয়ে যায়। জিওন বলে, আমাদের যেভাবেই হোক ডায়ালকে খুঁজতে হবে, যদি তার খারাপ কিছু হয়ে যায়। তখন হান বলে, তার কিছুই হবে না। জিওন বলে, তুমি এতটা নিশ্চিত কি করে? হান বলে, ডায়াল জানতো যে কিডন্যাপ হওয়া বাচ্চাগুলো কোথায় রয়েছে, তাই সে পুলিশকে না জানিয়েই তাদেরকে উদ্ধার করতে চলে গিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত কিডন্যাপার সেখানে নিজেই সুসাইড করে নিয়েছিল। তাই পুলিশ আসা পর্যন্ত ডায়াল যদি সেখানে থাকতো, তাহলে পুলিশ তাকেই গ্রেপ্তার করত। এদিকে অফিসার সেখানে একটা কুকুরের মৃতদেহ পায়। জিওন বাড়িতে এসে এটাই খুঁজে বের করার চেষ্টা করে যে ওই বাচ্চাদেরকে কে কিডন্যাপ করেছিল। এরপর জিওন হানকে বলে, হয়তো এই কিডন্যাপারই ডায়ালকে কোনোভাবে আঘাত করেছে বা হয়তো কিডন্যাপ করে রেখেছে। তখন হান বলে, তুমি ডায়ালকে ভালোভাবে চেনো না, তাকে কিডন্যাপ করা এতটা সহজ নয়। আর তাছাড়া সে যখন কোনো বড় কেস হাতে নেয়, তখন সে এমনভাবেই বেশ কিছুদিন নিরুদ্দেশ থাকে। হান অনেক খুশি ছিল, কারণ ডায়াল যেহেতু হাউনকে বাঁচিয়েছে, তাই শর্ত অনুযায়ী হাউনের বাবা তাদেরকে অনেক টাকা দেবে। ফলে প্রতি মাসে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য চিন্তা করতে হবে না। তখন জিওন বলে, হাউনের নিশ্চয়ই মনে থাকবে যে ডায়ালের সাথে কি হয়েছিল। পরের দিন জিওন হাউনের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যায়। তবে হাউনের বাবা জিওনকে চিনতে পারে। সে বলে, হাউনের সাথে এখন কোনোভাবেই কথা বলা যাবে না এবং এই কিডন্যাপের ব্যাপারেও তুমি কাউকে বলবে না। তখন জিওন বলে, ডায়াল হাউনের জীবন বাঁচিয়েছিল আর এখন সে নিজেই নিরুদ্দেশ। হাউনের বাবা বলে, আমি আমার কথা রেখেছি, এরপর যা কিছু কথা বলার আমার উকিলের সঙ্গেই বলো। তাই জিওন বাধ্য হয়েই তার উকিলের সঙ্গে কথা বলতে যায়। জিওন চাইছিল ওই বাচ্চাগুলির সঙ্গে কথা বলতে, তবে উকিল বলে, কিডন্যাপিং এর পর থেকে বাচ্চাগুলো বেশ ভয়ে রয়েছে, তাই তাদের সঙ্গে এখন কোনোভাবেই কথা বলা সম্ভব নয়। জিওন বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো অদ্ভুত ব্যাপার রয়েছে। উকিল বলে, আমার মনে হয় এই কারণেই ডায়াল কেসটাতে এতটা ইনভলভ হয়েছে, কারণ ডায়াল এমন প্রকৃতির মানুষ যে যতক্ষণ না সত্যটা জানতে পারবে ততক্ষণ সে শান্ত হবে না। জিওন জিজ্ঞাসা করে, আপনি কি ডায়ালকে আগে থেকেই চেনেন? উকিল দাহি বলে, হ্যাঁ, আসলে কয়েক বছর আগে ডায়াল একজন আর্মি অফিসার ছিল, তার উপর আর্মির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ছিল, এই কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর এই কেসে ডাহি ছিল তার উকিল। পরে কোর্ট থেকে ডায়ালকে নির্দোষ ঘোষণা করা হয়, তবে তার আর্মিতে ফিরে যাওয়ার আবেদন বাতিল করে দেয়, যার ফলে সে আর আর্মিতে জয়েন করতে পারে না। ডাহি জিওনকে জিজ্ঞাসা করে, ডায়ালকে খোঁজার জন্য তুমি এত কষ্ট করছো কেন? জিওন বলে, সে আমাকে একটা প্রমিস করেছিল। এখানে আমরা জানতে পারি জিওন ডায়ালের এজেন্সিতে পার্ট টাইম জব করে। আসলে জিওনের বোন সুসাইড করে মারা গিয়েছিল, তবে জিওন এটা কোনোভাবেই বিশ্বাস করতো না। সে মনে করে তার বোনকে কেউ হত্যা করেছে, তাই সে ডায়ালকে বলে তার বোনের খুনিকে খোঁজার জন্য। তবে এই কথাটা সে ডাহিকে জানায় না। ডাহি বলে, ডায়াল যদি তোমাকে প্রমিস করে থাকে, তাহলে তুমি তার জন্য অপেক্ষা করো, সে অবশ্যই ফিরে আসবে, কারণ সে কখনো প্রমিস ভাঙে না। অন্যদিকে সেই ডিটেকটিভ অফিসার পার্ক জিও ফরেন্সিক অফিসে যায়। ফরেন্সিক অফিসার জানায় লামনির কানে ও হাতে কাটা দাগ রয়েছে, তবে তার যেহেতু মানসিক অবস্থা ঠিক ছিল না, তাই সুসাইড করার আগে সে হয়তো নিজেই কেটেছে। কিন্তু যে কুকুরের বডিটা পাওয়া গিয়েছিল সেটাতে মানুষের কামড়ানোর দাগ রয়েছে, তবে সেই কামড়ানোর দাগ লামনির নয়, অর্থাৎ এখানে কোনো তৃতীয় ব্যক্তিও ছিল। এরপর আমরা সেখানে একটা আনআইডেন্টিফাইড বডিও দেখতে পাই। বডিটা বাইরে নিয়ে গেলে আমরা ওই অফিসের বাইরে ডায়ালকে দেখতে পাই। অন্যদিকে জিওন হসপিটালে যায় কিডন্যাপ হওয়া একটা বাচ্চার সঙ্গে দেখা করার জন্য। সেই বাচ্চাটা একটা ছবি আঁকছিল,
যেখানে লাল ড্রেস পরা একটা মহিলা ছিল। এটা দেখে জিওন বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এই মহিলাই কি তোমাদেরকে সেদিন তুলে নিয়ে গিয়েছিল? তবে এতে বাচ্চাটা বেশ ভয় পেয়ে যায়, আর তার মায়েরও এইসব পছন্দ হয় না, তাই সে জিওনকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর ওই বাচ্চা এবং তার মা যখন ঘুমিয়েছিল তখন সেখানে ডায়াল আসে এবং তাদের দেখে চুপচাপ চলে যায়। অন্যদিকে রাতের বেলায় জিওন যখন একা বাড়ি ফিরছিল তখনই সে তার চারিপাশে অদ্ভুত কিছু একটা অনুভব করে এবং তার মনে হয় কেউ যেন তার পিছু করছে। তাই সে ভয়ে দ্রুত তার রুমে চলে আসে। এই সময় কেউ একজন তাকে পেছন থেকে টেনে ধরে। জিওনও ভয় পেয়ে তাকে টেনে মেঝেতে ফেলে দেয়। এরপর সে পেছন ফিরে দেখে এই ব্যক্তি হলো ডায়াল। জিওন ডায়ালকে ওঠানোর জন্য তার হাতটা বাড়িয়ে দেয়। ডায়াল কিছুক্ষণ ভাবার পর তার হাতটা ধরে উঠে দাঁড়ায়। এরপর রুমের ভেতরে গেলে আমরা জিওন ও তার বোনের ছবি দেখতে পাই। ডায়াল জিওনকে জিজ্ঞাসা করে, তুমি গারামের আঁকা ছবি দেখে ওভাবে চমকে গিয়েছিলে কেন? আর ওই ছবিতে থাকা মহিলাটাই বা কে, যার ব্যাপারে তুমি গারামকে জিজ্ঞাসা করছিলে? সে কি তোমার বোনের খুনের সঙ্গে কোনোভাবে জড়িত? তবে উল্টে জিওন তাকে জিজ্ঞাসা করে, তুমি বাচ্চাদের খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে কেন? আর এই মহিলা কি বাচ্চাদের কিডন্যাপিং এর সঙ্গে জড়িত? তাহলে কি লামনি আসল কিডন্যাপার নয়? ডায়াল বলে, প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি এই মহিলাকে কেন খুঁজতে গিয়েছিলে? আর কেনই বা তোমার এটা মনে হয় যে এই মহিলা তোমার বোনের খুনের সঙ্গে জড়িত? কিন্তু জিওন বলে, প্রথমে তুমি বলো কি কারণে তুমি এই মহিলার ব্যাপারে জানতে চাও। তখন ডায়াল বলে, তুমি তোমার বোনের খুনিকে একাই খুঁজে নাও, আমি চললাম। এটা বলে সে যখন উঠেই যাচ্ছিল তখন জিওন তাকে থামিয়ে বলে, দাঁড়াও, আমি সব বলছি। ডায়াল বলে, আগে বলো তুমি এই ব্যাপারটা লুকিয়েছো কেন? জিওন বলে, আমি পুলিশকে এ ব্যাপারে অনেকবার বলেছি, তবে পুলিশ কোনোভাবেই আমার কথা বিশ্বাস করেনি, তাই আমার নিজের ওপরেই সন্দেহ হতো। এই কারণেই আমি চেয়েছিলাম যে আমি বলার আগে তুমি সবকিছু খুঁজে বের করো। এখান থেকে সিন পাস্টে শিফট হয়। আমরা জিওনের বোন আইরাংকে দেখতে পাই। সে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। আইরাং একটা কেক নিয়ে টেবিলের দিকে যাচ্ছিল, তবে তাকে দেখে অনেকটাই অস্বাভাবিক বলে মনে হচ্ছিল। আইরাং টেবিলের উপরে কেকটা রাখে এবং সবার সামনেই ছুরি দিয়ে নিজের গলা কেটে নেয়। এই সময় ওই রেস্টুরেন্টে জিওন চলে আসে। সবাইকে চারিদিকে দৌড়াতে দেখে সে ভেতরে যায় এবং দেখতে পায় আইরাং রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। জিওন রক্ত থামানোর জন্য কোট দিয়ে গলা চেপে ধরে। তখনই সে লক্ষ্য করে আইরাং কারো দিকে তাকিয়ে আছে। সে সামনে তাকালে লাল রঙের জামা পরা এক মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাদেরকে দেখে মৃদু হাসে। এরপর আইরাং সাইন ল্যাঙ্গুয়েজে জিওনকে কিছু বোঝানোর চেষ্টা করে এবং মহিলাটির দিকে আঙুল দেখায়। তবে এরপর জিওন যখন তার দিকে তাকায় তখন সে ওই মেয়েটিকে দেখতে পায় না, আর এর মধ্যেই আইরাং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিনের পর বর্তমানে ফিরে আসে। ডায়াল জিওনকে জিজ্ঞাসা করে, আইরাং তোমাকে ইশারার মাধ্যমে কি বলতে চেয়েছিল? জিওন বলে, সে বলছিল তুমি এখান থেকে পালিয়ে যাও আর ওই মহিলার দিকে তাকাবে না এবং তার কোনো কথা শুনবে না। ডায়াল বলে, পুলিশ কি বলেছে? জিওন বলে, পুলিশ আমার কথা বিশ্বাস করেনি। তারা বলেছিল মারা যাওয়ার সময় আইরাং হ্যালুসিনেট করছিল। এরপর সিসিটিভি চেক করলে ওই মহিলাটাকে সিসিটিভিতেও দেখা যায় না। ডায়াল বলে, আইরাং এর কোনো কথোপকথন বা চ্যাট দেখে কি ওই মহিলা সম্পর্কে কিছু জানতে পেরেছো? জিওন বলে, আইরাং মারা যাওয়ার আগে তার সমস্ত চ্যাট ও কথোপকথন ডিলিট করে দিয়েছিল। এরপর ডায়াল বলে, তোমার বোনের ফোন থেকে মেসেজ করো যে আমার সাথে এমনটা কেন করলে, যাকে সবাই মনে করে আইরাংই এই মেসেজটা পাঠিয়েছে। জিওন জিজ্ঞাসা করে, কাকে মেসেজটা পাঠাবো? ডায়াল বলে, সেই সমস্ত মানুষকে যারা তার মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিল। আইরাং সবার সামনেই সুসাইড করেছে, অর্থাৎ সে কাউকে না কাউকে এটা উপলব্ধি করাতে চেয়েছিল যে সেই হলো আসল অপরাধী। ডায়ালের কথা মতো জিওন সবাইকে মেসেজ পাঠিয়ে দেয়। এরপর আমরা ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে দেখতে পাই যে তার ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিল। সে ওই মেসেজটা দেখার সাথে সাথেই কিছুটা ঘাবড়ে যায় এবং ফোনটা সুইচ অফ করে দেয়। এখান থেকে সিন পাস্টে শিফট হয়। যখন আয়রাং রেস্টুরেন্টের ডিউটিতে ছিল তখন লিজিং এসে বলে, তুমি কি কলিং শুনতে পাও না? টেবিলের রিং বাজার সাথে সাথেই টেবিলে যাবে। এটা শুনে আয়রাং লিজিং এর কাছে ক্ষমা চায়। এরপর ম্যানেজারও এসে তাকে এর জন্য কথা শোনায়। আয়রাং ম্যানেজারের কাছেও ক্ষমা চায়। এরপর আমরা দেখতে পাই আয়রাং সবাইকে লুকিয়ে তার কানের যন্ত্রটা পড়ছে, কারণ সে কানে শুনতে পায় না। তবে এই ব্যাপারটা ম্যানেজার দেখে ফেলে। এরপর আয়রাং যখন চেঞ্জিং রুমে যায় তখন সেখানে ম্যানেজার আসে এবং শুনতে না পাওয়ার ব্যাপারটা লুকিয়ে যাওয়ার জন্য তাকে অনেক কথা শোনায়। একই সাথেই তার সাথে অসভ্যতামিও শুরু করে। তবে তখনই সেখানে লিজিং চলে আসায় ম্যানেজার সেখান থেকে বেরিয়ে যায় এবং লিজিংকে বলে, আয়রাং নিজেই আমাকে কথা বলার জন্য এখানে ডেকেছিল। লিজিং ভেতরে এসে তাকে আয়রাং তার জামার বোতাম লাগাচ্ছে। সে তখন মনে করে আয়রাং এর হয়তো কোনো খারাপ মতলব ছিল। সিনের পর প্রেজেন্টে ফিরে আসে। ম্যানেজারের ছেলে তাকে বলে, যে মেয়েটা তোমার সাথে কাজ করতো তুমি তাকে কেন মেরে ফেললে? তখন ম্যানেজার বলে, তুমি এসব কি উল্টোপাল্টা কথা
কথা বলছো আর এসব কোথা থেকে শুনেছো? তখন ম্যানেজারের ছেলে বলে, তুমি জানো না, সবাই তো এটা জানে। এই কথাটা শুনে ম্যানেজার অবাক হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তেই তার গাড়ির সামনে কিছু একটা চলে আসে, যার ফলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে লিজিং নামের সেই মহিলা আইরাংয়ের ফোনে সরি লিখে পাঠায়। তখন জিওন ফোন করে তাকে দেখা করার কথা বলে। লিজিওং জিওনের সাথে দেখা করে বলে, আমি লকার রুমে আইরাং এবং ম্যানেজারকে একসাথে দেখেছিলাম। তখন আইরাং এর শার্টের বোতাম খোলা ছিল এবং ম্যানেজার বলছিল আইরাং নিজেই তাকে কথা বলার জন্য ডেকেছে। এছাড়াও আইরাংকে খুব একটা বেশি কাজ করতে হতো না, সে অনেক কম কাজ করেও অনেক বেশি বেতন পেত। সহজে টাকা ইনকাম করার জন্য সে যে কারো সাথে বিছানায় শুয়ে পড়তো। এই কথাটা শুনে জিওন অনেক রেগে যায় এবং তাকে সজোরে একটা চড় মারে। লিজিং কাঁদতে কাঁদতে বলে, আমি আইরাংকে কখনোই বিরক্ত করিনি, আমার দোষ এটাই যে আমি তার নামে সবাইকে উল্টোপাল্টা কথা বলেছি। আমি কোনোভাবেই তার মৃত্যুর জন্য দায়ী নয়। তবে জিওন বলে, তুমিও বাকিদের মতোই সমানভাবে দায়ী। তখন ডায়াল তার কাছে এসে বলে, তুমি এরকম করলে কেন? জিওন বলে, লিজিং আইরাংয়ের সমস্যার কথাটা জানতো, তা সত্ত্বেও সে সবার কাছে তার নামে দুর্নাম ছড়িয়েছে। লিজিং চাইলেই তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে পারত, কিন্তু সে সেটা করেনি, তাই লিজিংও সমানভাবেই অপরাধী। এরপর ডায়াল এবং জিওন ম্যানেজারের বাড়ির দিকে যায়। তখনই তারা লক্ষ্য করে ম্যানেজারের স্ত্রী ব্যস্ত হয়ে কোথাও একটা যাচ্ছে। জিওন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ম্যানেজার কি বাড়িতে আছে? তখন মহিলাটি বলে, আমার স্বামী ও ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা সামনের হসপিটালে ভর্তি আছে, আমি সেখানেই যাচ্ছি। ম্যানেজারের গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা দেখার জন্য ডায়াল ও জিওন গাড়ির ক্যামেরা চেক করে। ভিডিওটা চালালে তারা ম্যানেজারের গাড়ির সামনে সেই লাল ড্রেস পরা মেয়েটাকে দেখতে পায়, যার কারণেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা দেখে জিওন বেশ ভয় পেয়ে যায়। এখান থেকে সিন হসপিটালে ম্যানেজারের কাছে শিফট হয়। সে হ্যালুসিনেট করে সাদা কাপড়ে ঢাকা কিছুজন তাকে ঘিরে ধরেছে। এটা দেখে ম্যানেজার ভয়ে কেবিন থেকে বেরিয়ে এসে লিফটে ওঠে, তবে ওই লিফটটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। এদিকে জিওন ও ডায়াল ম্যানেজারের সাথে দেখা করতে আসলে কেবিনে তাকে দেখতে পায় না, তবে তারা লক্ষ্য করে ম্যানেজারের স্লাইনের বোতলটা নিচে পড়ে আছে। তারা তৎক্ষণাৎ ম্যানেজারকে চারিদিকে খুঁজতে শুরু করে। ঠিক এই সময় তারা রাস্তার মাঝখানে ম্যানেজারকে দেখতে পায়। তারা ম্যানেজারের পিছু নিয়ে একটা বিল্ডিং এর ছাদে চলে আসে। এরপর তারা দেখে ম্যানেজার ছাদের রেলিং এ উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে ডায়াল দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে সে ম্যানেজারকে ধরতে পারে না। তার হাতটা ম্যানেজারের হাতের আর পার চলে যায়। তবে ঠিক সময় মতন জিওন দৌড়ে এসে ম্যানেজারকে নিচে নামিয়ে নেয়, যার ফলে ওই ম্যানেজার অজ্ঞান হয়ে যায়। ডায়াল এই ব্যাপারটা দেখে বেশ অবাক হয়। এই সময় জিওন ডায়ালকে বলে, তুমি চাইলেও ম্যানেজারকে ধরতে পারবে না, কারণ তুমি মারা গেছো। সিন এখান থেকে পাস্টে শিফট হয়। আর্মির চাকরিটা চলে যাওয়ার পর ডায়াল মিস্টার হানের সাথে একটা ডিটেকটিভ এজেন্সি খোলে, তবে টাকার অভাবে তারা অফিসের ভাড়া ঠিক টাইমে দিতে পারত না। এই সময় একদিন অফিসে ডাহি আসে। ডাহিকে দেখে ডায়াল তার ডিটেকটিভের পোশাক পরে নেয়। ডাহি দুটো বাচ্চার ছবি দেখিয়ে বলে, এই দুটো বাচ্চা একই সময় একই দিনে দুটো আলাদা জায়গা থেকে নিখোঁজ হয়েছে। একজনের নাম সাং ইন উল, তার বয়স 7 বছর। 21 আগস্ট 7:20 আমরাই নামের একটা অ্যাপার্টমেন্টের পার্ক থেকে নিখোঁজ হয়েছে। আরেকজনের নাম জাং গারাম, সেও ঠিক এই সময় থেকেই নিখোঁজ হয়েছে। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তবে পুলিশ এখনো অবধি তাদের কোনো খোঁজ পায়নি। হান বলে, ক্ষমা করবেন, যে কেসে পুলিশ যুক্ত আছে আমরা সেই কেস নেই না। ডায়াল বলে, এই কেসটা পুলিশ দেখছে না, এদের সাথেই আরও একটা বাচ্চা ওই একই দিনেই নিখোঁজ হয়েছে, আমাদের তাকে খুঁজতে হবে। ডায়াল ডাহিকে বলে, আপনার সাথে যে ব্যক্তি এসেছে উনি হলেন বাচ্চাটির বাবা, আর উনি ভেতরে আসেননি কারণ উনি চান না যে কেউ এই ব্যাপারে জানুক। তখন ডাহি আর একটা ছবি বের করে বলে, তুমি কি একে খুঁজতে পারবে? ছবিটি দেখার পর ডায়াল বাইরে গিয়ে লোকটিকে বলে, আপনার পকেটে যেটা আছে সেটা আমাকে দিন। এটা শুনে লোকটা বেশ অবাক হয়ে যায়। ডায়াল বলে, যে সিও সবার সামনে আসতে চায় না, সে ইন্টারভিউ দিতে চলে আসে শুধু তার মেয়ের কথায়। তবে দুর্ভাগ্যজনকভাবে ওই ইন্টারভিউটা হয়েছিল আপনার মেয়ে নিখোঁজ হওয়ার পর। তার মানে কিডন্যাপিং এর ব্যাপারটা আর কেউ জানে না। তাছাড়া ইন্টারভিউ টপিকটাও খুব একটা আর্জেন্ট ছিল না, অর্থাৎ এটা নিশ্চয়ই ওই কিডন্যাপাররাই আপনাকে করিয়েছে। আর নিশ্চয়ই কিডন্যাপারদের সঙ্গে যোগাযোগ করার এটা ছাড়া আর কোনো মাধ্যম ছিল না, অর্থাৎ তারা আপনাকে একটা হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারপর আর কোনো যোগাযোগ করেনি। এসব শুনে লি গাড়ি থেকে বেরিয়ে আসে এবং ডায়ালকে ওই চিঠিটা দেয়। এরপর ডায়াল জিজ্ঞাসা করে, আপনার ড্রাইভার কোথায়? তখন লি বলে, আমি তাকে একটা কাজে পাঠিয়েছি। এরপর ডায়াল বলে, আপনি পুলিশের কাছে যান এবং ওই ড্রাইভারের নামে একটা রিপোর্ট লেখান। এই চিঠিটা আপনার ড্রাইভার নিজেই লিখেছে, তবে সে কোনোভাবেই আপনার মেয়েকে কিডন্যাপ করেনি, নিশ্চিতভাবেই সেটা অন্য কেউ করেছে। ভেতরে এসে লি বলে, পুলিশের ওপরে কোনো ভরসা নেই, এই কারণেই তো আমি তোমাদের কাছে এসেছি। আর এই অফিসটা আমি সকালেই কিনে নিয়েছি, তাই তোমরা যদি আমার মেয়ের কিডন্যাপারকে খুঁজে বের করো তাহলে তোমাদেরকে এই অফিসের কোনো ভাড়া দিতে হবে না। সবকিছু শোনার পর ডায়াল কেসটা নিতে রাজি হয়। অন্যদিকে পুলিশ ড্রাইভারের গাড়ি সার্চ করলে তার গাড়ির ডিক্কি থেকে অনেক টাকা পায়।
তাই তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পার্ক ড্রাইভারকে জিজ্ঞাসা করে হিউনের সাথে তোমার সম্পর্ক কেমন। ড্রাইভার বলে আমি তাকে আমার মেয়ের মতোই দেখি। তখন পার্ক বলে এই জন্যই কি তুমি তার বন্ধুদের কিডন্যাপ করেছো। ড্রাইভার বলে আমি কোনো কিডন্যাপ করিনি, আমি শুধু ওই টাকাগুলো নিয়েছি। তখন পার্ক বলে তাহলে কি তোমার আরো কোনো সঙ্গী আছে, হয়তো সেই এই কিডন্যাপগুলো করেছে আর তুমি টাকা নিয়েছো। তখন ড্রাইভার বলে আমি কিছুই করিনি, আমি যখন হিউনকে আনার জন্য ডান্স ক্লাসে গিয়েছিলাম তার আগে থেকেই সে নিখোঁজ হয়ে গিয়েছিল। এদিকে ডায়াল ও হান ওই পার্কে যায় যেখান থেকে ইন উল নিখোঁজ হয়ে গিয়েছিল। তারা চারিদিকটা ভালো করে খোঁজার পর একটা ফাঁকা জায়গায় ছোট্ট একটা টানেল দেখতে পায়। তবে ওই ছোট্ট টানেলের মধ্য দিয়ে কোনো মানুষের পক্ষে বাচ্চাটিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপর তারা হিউনের ড্যান্স একাডেমিতে যায়। হান ম্যাডামকে জিজ্ঞাসা করে হিউনের স্কুলে পড়ে এমন কোনো মেয়ে আছে। তখন ম্যাডাম সেহেরিন নামের একটা মেয়েকে দেখায়। সেহেরিন যখন বুঝতে পারে তারা হাউনের ব্যাপারে কথা বলতে এসেছে তখন অদ্ভুতভাবেই সে কাঁদতে শুরু করে। ডায়াল সেহেরিনের কাছে গিয়ে বলে তুমি কাঁদছো কেন। তখন সেহেরিন বলে বুড়ি এই ঘরে চলে আসবে। ডায়াল জিজ্ঞাসা করে এই বুড়িকে, আর তুমি তাকে কেনই বা ভয় পাও। এরপর সেহেরিন ডায়ালের কানে কানে কিছু একটা বলে। এখানে আমরা জিওনকেও দেখতে পাই, সে দূর থেকে ডায়ালকে ও সেহেরিনকে কথা বলতে দেখে। এরপর ডায়াল ও হান হিউনের স্কুলে যায়। ডায়াল সেখানে একটা চিড়িয়াখানা দেখে যেখানে একটা কুকুরের ঘর ছিল, আর সেই ঘরের উপরে লেখা ছিল বুড়ি, অর্থাৎ সেহেরিন যে বুড়ির কথা বলেছিল সেটা হলো এই কুকুরটাই। এরপরে ডায়াল লন্ড্রি রুমে যায় যেখানে লামনি ছিল। ডায়াল লামনির শরীরে ও জুতোতে কুকুরের লোম লেগে থাকতে দেখে। সে এই ধরনের কুকুরের লোম ওই পার্কে পাইপের মধ্যে দেখেছিল। ডায়াল লামনিকে বলে আপনার নিশ্চয়ই এখানে কোনো কুকুর আসে। লামনি বলে হ্যাঁ কুকুর আছে, তবে সে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। ডায়াল জিজ্ঞাসা করে আপনার কুকুরটা কি জার্মান শেপার্ড। লামনি বলে হ্যাঁ, তবে সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাচ্চারা তাকে খুব ভালোবাসত। তখন ডায়াল বলে আমার এক বন্ধু একটা জার্মান শেপার্ড দেখেছিল, তাই আপনি যদি বুড়ির মিসিং ডেটটা আমাকে বলেন তাহলে আমি তার খোঁজ নিয়ে দেখতে পারি। চানমি তার ডায়েরি দেখে বলে যেই দিন ওই বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে সেই দিনই বুড়িও নিখোঁজ হয়েছে। এরপর ডায়াল ও হান সেখান থেকে বেরিয়ে আসে। এখানে আমরা স্কুলের বাইরেও জিওনকে দেখতে পাই, সে সেখানে দই বিক্রি করতে এসেছিল। রাস্তা দিয়ে যেতে যেতে হান বলে আমাদের একটা মেয়েকেও রিক্রুট করা দরকার, কারণ কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলো মেয়েরাই ভালো সামলাতে পারে। তুমি যে পার্ট টাইম জবের জন্য অ্যাডটা দিয়েছিলে সেটাকে ডিলিট করে দিয়েছো। দেখা যায় এই সমস্ত কথা জিওন শুনতে পায়। এরপর জিওন ডিটেকটিভ পার্কের অফিসে যায়, সে সেখানে ডেলিভারি করতে এসেছিল। এই সময় সেখানে সেহেরিন আসে। সেহেরিন পার্ককে বলে হিউন বুড়ির পেছনে গিয়েছিল। এরপর সে পার্ককে একটা ছবি দেখায় যেখানে তার দুজন বন্ধু ও বুড়িও ছিল। এরপর সেখানে সেহেরিনের মা আসে। সে বলে যেখান থেকে বাচ্চারা নিখোঁজ হয়েছিল সেখানে আমার মেয়েও পড়ে, আর এই ঘটনাটা সে একদমই মেনে নিতে পারেনি। পার্ক বলে আমি বুঝতে পেরেছি, ঘটনাটা ওর মনে গেঁথে গেছে, আপনি ওকে ভালো থেরাপিস্টের কাছে নিয়ে যান। এটা দেখে জিওন বলে হতে পারে সেহেরিন সত্যি বলছে, এই ব্যাপারটা আপনার তদন্ত করে দেখা উচিত। পার্ক বলে তুমি এসব থেকে দূরে থাকো, এসব ব্যাপারে নাক গলাবে না। এটা শুনে জিওনের অনেক খারাপ লাগে। এখান থেকে সিন রাতে শিফট হয়। আমরা 3টে বক্স দেখতে পাই যার ভেতরে কিছু একটা নড়ছিল। তখনই এক মহিলা বলে তোমরা চুপ করো, তবে তা সত্ত্বেও তারা চুপ না করায় ওই মহিলাটি অনেক বিরক্ত হয় এবং বলে এরা চিল্লে চিল্লে আমার কানের পর্দা ফাটিয়ে দেবে, এদেরকে আমি ছাড়বো না। এরপর সে ওই বক্সগুলির মধ্যে একটা বক্স ওপেন করে আর আমরা দেখতে পাই মহিলাটির চোখটি অদ্ভুতভাবেই লাল হয়ে আসে। আর এর সাথেই সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে।